প্রথমে জামাত আজকের থেকে কেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলেন এবং এই জামাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে দেখছিলেন তাদের কাছে আজকে জামাত হয়ে গিয়ে যাবে আজকের থেকে একেবারে টপ লেভেলের রাজনৈতিক দলের দুটার ভিতরে একটি। আজকে বাংলাদেশে আজকে কিছুক্ষণ পরে হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপি নেতৃবৃন্দ এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজন লিখেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কি হইব? তাহলে সে আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কি করে? সামনে তো ঈদ, দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। দেখেন ভাই ব্রাদার, যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সংলাপ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। আরেকটি বিষয় হলো জামাত আজকে নিবন্ধন পেয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার জন্য বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছেন 2025 সালের 1 জুন। আমরা যদি 2025 সালের 1 জুন জামাতকে আগে যেরকম 54 বছর যাবত আমরা বলে আসছি যে বিএনপি জামাত বাংলাদেশের, বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল, আজকে থেকে বলা যাবে বিএনপি জামাত বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল। যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, তার পুরা সংসদ নিয়ে জাতীয় পার্টির এখন চাচ্ছে বিচার অনেকের কাছ থেকে, সেই কারণে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বাদ দিয়ে আজকের বাংলাদেশের 1 জুন 2025 থেকে জামাত বাংলাদেশের প্রথম সারির প্রথম দুইটি দলের একটি দল। প্রথম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দুটি দলের কথা আজকে আমি বলবো শুরুতে, এর শেষে গিয়ে আমি ফিনিশ করব। সোমবার শুরু হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। তাই দুটা বিষয়ে আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমি আমার বিবেক, বুদ্ধি, মেধা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই শুরু হোক জামাতের উত্থান আজকে কেন আমি বললাম সেই কথার বিশ্লেষণ। আজকে জামাতের উত্থানের একটি বিশ্লেষণ করতে গেলে আমাকে পিছনে ফিরত যেতে হবে 90 সালের দিকে। আজ থেকে 35 বছর আগে 90 সালে যা ঘটেছিল বাংলাদেশে, আর 2025 সালে তার পুনরাবৃত্তি অথবা 26 সালে এর একটি ফলাফল আপনারা দেখতে পেতে পারেন। আমার বিবেক মেধা দিয়ে কথাটা বলছি, আপনারা বিবেক আর মেধা দিয়ে কথাগুলো শুনে যদি মন্তব্য লেখেন এবং শেয়ার করে যদি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের কাছে। প্রথমে জামাত আজকের থেকে কেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলেন এবং এই জামাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে দেখছিলেন তাদের কাছে আজকে জামাত হয়ে গিয়ে যাবে আজকের থেকে একেবারে টপ লেভেলের রাজনৈতিক দলের দুটার ভিতরে একটি। প্রিয় দর্শক, আজকের নিবন্ধনের পরে আমি এই কথাটা তুলে আনছি যে 90 সালে যখন নির্বাচন হবে, 90 সালের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 91 সালের 27 ফেব্রুয়ারি। এই 91 সালের 27 ফেব্রুয়ারির আগে 90 এর ডিসেম্বরের 6 তারিখে জেনারেল এরশাদ যখন ক্ষমতাচ্যুত হলেন, সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামী, তিনটি দলের যৌথ আন্দোলনে জেনারেল এরশাদ পদত্যাগ করেছিলেন। জেনারেল এরশাদ পদত্যাগের পরে 100% ধরে নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ভারত বাংলাদেশ যৌথভাবে সকল মিডিয়াতে, তখন মিডিয়া বলতে শুধুমাত্র সরকারি একটি টেলিভিশন ছিল, সেটার নাম বিটিভি, এখনো আছে বাংলাদেশ টেলিভিশন। তখন আর কোনো টেলিভিশন বাংলাদেশে ছিল না। তারপরে আমরা মিডিয়া হিসাবে তখন আমরা পেতাম বাংলাদেশের দৈনিক নিউজ পেপার, দৈনিক পত্রিকাগুলাই ছিল মিডিয়া মুখপাত্র, এবং সেখান থেকেই আমরা নিউজগুলা পেতাম। যেদিকে রাজনৈতিক হালচাল সেই তথ্যগুলা পাওয়ার জন্য প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে মানুষ লাইন ধরে পেপার কিনতেন। কি ঘটেছে গত রাতে সেটা জানার জন্য পরদিন সকালে মানুষ লাইন ধরতেন। আর এখন আমরা 5 মিনিট 10 মিনিট ঘটনা শুরুর সরাসরি লাইভ, সরাসরি ওখান থেকে করা ভিডিও এবং সেই তথ্যগুলা কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে যা। আন্তর্জাতিক অঙ্গনেও সোশ্যাল মিডিয়ার সুবাদে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাষা বর্ণে তা প্রকাশিত হয়ে যা। তাই আজকে আমি বলছি 91 সালে সবাই ধরেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য তারা কি করেছিলেন? বিটিভিতে একটি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন তৎকালীন প্রধান দুটি রাজনৈতিক দলের 2 জন প্রধান। একই দিনে সেটা করেছিলেন 25 ফেব্রুয়ারি। আর সেই 25 ফেব্রুয়ারির বক্তব্যের ভিতরে শেখ হাসিনার হুঙ্কার ছিল, অহমিকা ছিল, এবং শেখ হাসিনা ধরেই নিয়েছিলেন
এই 2 দিন পরে 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই 27 ফেব্রুয়ারিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনা সরকার গঠন করবেন। আর বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে এমনটা ছিল যে উনি ধরেই নিয়েছিলেন উনি বিরোধী দলীয় নেত্রী হবেন, এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপির সকল নেতাদের ভিতরে এমন একটা ধারণাই ছিল যে আমরা বিরোধী দলে থাকবো, বিরোধী শিবিরে প্রধান বিরোধী দল হব। আর যেদিন নির্বাচন হলেন 27 ফেব্রুয়ারি, নির্বাচনের দিন আওয়ামী লীগ গরু জবাই করে বিরানি, খিচুড়ি, বিভিন্ন কিছুর উৎসবের আয়োজন করেছিলেন তার দলীয় নেতাকর্মীদের জন্য, এবং তারা টেলিভিশনের সামনে বিভিন্ন খাবার দাবার নিয়ে বসেছিল ফলাফল দেখার জন্য। সারা রাত যখন ফলাফল আসতেছিল, বিএনপি বিশ্বাসই করতে পারছিলেন না যে 140টি আসন বিএনপি পাবেন। বেগম খালেদা জিয়ার 5টি, আরো 135 জন অন্যান্য নেতারা, সব মিলে 140টি আসন বিএনপি সেই 27 ফেব্রুয়ারি 1991 সালের সেই নির্বাচনটিতে বিজয়ী হয়েছিলেন। আপনারা যারা বেশি তরুণ, যাদের বয়স কম, তারা সেই বিষয়টা বাস্তবে দেখেন নাই, পরে হয়তো নানাহ মিডিয়ার কাছ থেকে কথাগুলা শুনেছেন। আর সেদিন এই অহংকারী আওয়ামী লীগ পেয়েছিলেন মাত্র 88টি আসন। 88টি আসন পেয়ে তারা দ্বিতীয় হলেন, আর 140টি আসন পেয়ে 52টি আসন বেশি পেয়ে বিএনপি ফার্স্ট হলেন। কিন্তু তারপরেও বিএনপি যে সরকার গঠন করতে পারবে সেই বিশ্বাস বিএনপির ভিতরে তৈরি হচ্ছিল না। ভয় পাচ্ছিলেন যে 140 হলে আরো 11টি আসন আমরা কোথায় থেকে পাবো। সেই জায়গায় যখন এই সময়ে, দূর সময়ে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তৎকালীন সেনা প্রধান জেনারেল নুরুদ্দিন সাহেবকে জামাতের আধ্যাত্মিক নেতা, ভারপ্রাপ্ত আমির ছিলেন আব্বাস আলী খান, আর জনাব অধ্যাপক গোলাম আজম ছিলেন আধ্যাত্মিক নেতা, ওনার কাছে পাঠিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জেনারেল নুরুদ্দিন খানকে যে আপনারা যদি বিএনপিকে সাপোর্ট করেন তাহলে আরেকটি উপনির্বাচন হওয়া লাগবে না, আর যদি আপনারা বিএনপিকে সাপোর্ট না করেন তাহলে আরেকবার নির্বাচন হতে হবে বাংলাদেশে, তাই আপনাদের সাপোর্টটা খুবই দরকার। জেনারেল নুরুদ্দিন সাহেব ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ পরিবারের সন্তান। মুসলিম লীগ পরিবার আর জামাত ইসলামীর পরিবারের ভিতরে, নেজামি ইসলামী, ওরকম ইসলামী দলগুলা ওই পরিবারের ভিতরে কিন্তু একটা সুসম্পর্কে অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই নুরুদ্দিন সাহেব সেই প্রস্তাবটা যখন অধ্যাপক গোলাম আজম সাহেবকে দিলেন, গোলাম আজম সাহেব মজলিসে শুরার বৈঠকে সেই প্রস্তাব পাঠালেন এবং সেখান থেকে পাশ হয়ে বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে সমর্থন দিলেন। তাদের 18টি সিট, তাদের 11টি দরকার ছিল, 18টি হতে আরো 7টি বেশি হয়েছে। বিএনপি বেগম খালেদা জিয়া 91 সালে সরকার গঠন করে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নতুন সরকার বেগম খালেদা জিয়াকে শপথ দিয়ে তারপরে উনি 3 মাসের মধ্যেই বিদায় নেন। প্রিয় দর্শক, আজকে শিক্ষণীয় কোন বিষয়টি, কেন আমি সেই 91 কথাটি বলতে হচ্ছে, এই জন্য বলতে হচ্ছে বিএনপির তারেক রহমান ছাড়া এবং বেগম খালেদা জিয়া ছাড়া বাকি যত বিএনপির নেতৃবৃন্দ আছে তারা এখন ধরেই নিয়েছে তারাই সরকার গঠন করবে আগামী নির্বাচন, যে কোনো দিন যে কোনো সময় নির্বাচন হলেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই ধরে নেওয়াটা কিন্তু জনাব তারেক রহমান মনে করছেন না। জনাব তারেক রহমান বারবার তাদের নেতাদেরকে বহিষ্কার করছেন, দুর্নীতি এবং বিভিন্ন জায়গায় স্বজনপ্রীতি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় এক দলের ভিতরে গ্রুপিং, বিভিন্ন জায়গায় এই গ্রুপিং এ মানুষ হত্যা, মানুষ আহত হচ্ছে নিজ দলের। সে কারণে তারেক রহমান অনেক শক্ত কথাও বলছেন দলের ভিতরে। তারপরেও দলের পরের সারি জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পরে যারা আছেন প্রত্যেকেই অনেকটা অহংকার, অহমিকা নিয়ে, কেউ প্রস্রাব করে ভাসিয়ে দেব, কেউ মন্ত্রী পরিষদ অলরেডি বিএনপির ভিতরে গঠন করে ফেলেছেন। কে কোন মন্ত্রী হবেন, কে কোন পদে যাবেন, কে কোন দায়িত্ব নেবেন, থানা লেভেল, উপজেলা লেভেলে কে কোন কন্ট্রাক্টারি করবেন, সবকিছু যেন এখন তারা তৈরি করে রেখে দিয়েছেন। নির্বাচনের দিনটা আসবে, তারপর দিন থেকে ফলাফলের পরে তারা এগুলা পূর্ণভাবে ভোগ করা শুরু করবে। প্রিয় দর্শক, আমি বলে রাখছি 91 সালে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগ এরকম ভাবে, আওয়ামী লীগের তুফাইল আহমেদ কোন মন্ত্রী হবে, আমির হোসেন আমু কোন, এরপর পরে নির্বাচনী ইস্যু নিয়ে বিএনপি একটা বড় সমাবেশ করেছিল, আপনাদের খেয়াল থাকার কথা। তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম। তারেক রহমানের প্রথম বক্তব্য ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না, এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, মাইনাস বিএনপি মাইনাস, তাহলে রাজনীতির মাঠে কে থাকবে? জামাত, এনসিপি বা আরো দলগুলো। আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে এদেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে, এমন অভিযোগ বরাবরই বিএনপির থাকলেও আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকী, খুবই শক্তিশালী একজন নেতা, তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র, সেটাকে রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি। গতকালকে আপনার কি বলা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল, এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না, মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার, এটা ছাড়তে চান না।
9 মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও টানিয়েছেন, মানে সামনে টানিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা 3 মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে, জনাব শাহাবুদ্দিন বলে আপনি কেন 9 মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। এখন এই যে বক্তব্য, বিএনপির নানান বক্তব্য, পাল্টা বক্তব্য, আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা করবেন না ও দাবি, আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হচ্ছে ফারুক সাহেব। তিনি গতকালকে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমরা দেখি, যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না। এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখান। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষে আসছেন। গতকাল কোন উপদেষ্টা, প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 30 জুনের পর একদিনও সরকার থাকবে না। তার মানে জানুয়ারি টু ডিসেম্বরে নির্বাচন হতে পারে জানুয়ারি, হতে পারে ফেব্রুয়ারি। তো আমরাও বুঝি না, এইভাবে না ঘুলাইয়া হতে পারে বইলা একটা তারিখ দিয়েই দেন, তফসিল বা নির্ধারিত তারিখ। বিএনপি বলতেছে আমাদেরকে রোডম্যাপটা দেন, তাহলে আমরা ক্লিয়ার হই। কারণ আগামী বছর যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে, এই সময় ঈদ থাকবে, পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে, স্কুলের পরীক্ষা টরীক্ষা থাকবে। তো এই সময়টাতে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে, এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে? তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে। আর বিএনপি দেখবেন বরাবরই ইদানিং ডক্টর ইউনূসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন, এবং ডক্টর ইউনূসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিজে সমালোচনা করেছেন। তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, তারপরও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয়। আর এই বক্তব্যটা, এতদিনের যেই ভাষা অবস্থান ছিল বিএনপির, এটা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে যে তিনি বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন। বিএনপিটা মনেই করে নিচ্ছে এখন। কারণ আপনারা মার্ক করে দেখেন, বিএনপি যখনই কোনো বড় আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখনই সামনে ঈদ পড়ে যায়। যদি ঈদ না হয় তাহলে রোজা পড়ে যায়, যদি রোজা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষা পড়ে যায়। বিএনপি আন্দোলন করতে পারে নাই। বিগত 17 বছরও তাদের এই অবস্থা ছিল। সেই সুবাদে হয়তো এই ভদ্রলোক লিখছেন যে বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় তখনই সামনে ঈদ চলে আসে। এই মন্তব্যটা করার পিছনে মূল কারণ আগামীকালকে, মানে আজকে বাংলাদেশে আজকে কিছুক্ষণ পরেই হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপি নেতৃবৃন্দ, এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজন উনি লিখেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কি হইব? নিশ্চয়ই আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কি করে? সামনে তো ঈদ। দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। এই যে এতদিন ঈদ ছিল না, সিটি কর্পোরেশন আন্দোলন করেন বিএনপি, ডাক্কা আন্দোলন করছে, এমন আন্দোলন করছে ঢাকা শহর বন্ধ হয়ে গেছে। দক্ষিণের অবস্থা খারাপ, এখনো খারাপ, জনদুর্ভোগ, ময়লা ভাগারে পড়ে রয়েছে, মানুষ কাজ করতে পারে না। 10,000 মানুষ প্রতিদিন নাকি পত্রিকায় করলাম এই কর্পোরেশন থেকে যে সেবা নেয় সেগুলো বন্ধ হয়ে গেছে। এখানে বিবাহ আছে, তালাকনামা আছে, দলিলপত্র আছে, ট্রেড লাইসেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, মেডিকেল আছে, মাতৃসদন আছে, কত কিছু আছে, দিছে শেষ করে। পুরা কতগুলা দিন বন্ধ করে রাখছে সামান্য একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য। কিন্তু এখন যেহেতু দেশের নির্বাচন, তখন তো আন্দোলন দরকার। পারবে না, কারণ সামনে ঈদ। আগামীকালকে, মানে আজকে, আমি খালি বারবার আগামীকালকে এই জন্য বলছি, আমাদের এখানে এখনো 1 তারিখ। আজকে মানে যখন দেখাটা হবে, যখন মিটিংটা হবে, তখন কি হবে? অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা এসপার হয়ে যাবে। কি হবে? হয় ইলেকশন ডিসেম্বরে হবে, না ইউনূস স্যার পদত্যাগ করবেন। এরা সব বুকার স্বর্গে বাস করে, এরা জানেই না, এরা বুঝেই না। সব বলে বড় সাংবাদিক, ইউটিউবার হয়েছে, এরা বুঝেই না ইউনূস স্যারের শক্তিটা কোথায়, আর ইউনূস স্যার কি খেলাটা খেলবে কালকে, মানে আজকে, সরি বারে কালকে বলছি। ইউনূস স্যার কি করবে? ইউনূস স্যার সবাইকে ডাকছে, জুলাই 16টা পাস করাবে। জুলাই 16টা পাস করে বলবে যে প্রথম তো অ্যাকচুয়ালি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।